নমস্কার। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প কল্প রহস্য। গল্প কল্প রহস্যে আজ আপনারা শুনবেন মার্কিন সাহিত্যিক ডোনাল্ড হোনিং এর লেখা জার্নি উইথ এ মার্ডারার। অনুবাদ আমি তুনির। গল্প পাঠ ও পরিচালনায় আমি তুনির। আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব এবং পোস্টার ডিজাইন টিম গল্প কল্প রহস্য। কিছু কিছু বাচ্চা থাকে যাদের প্রথমে দেখলেই মনে বিরক্তির উদ্রেক হয়, কারণ তাদের মধ্যে শিশুসুলভ কোনো বৈশিষ্ট্যই থাকে না। মার্ক সেই দলেরই একজন। ওর মধ্যে 11 বছর বয়সী বালকের কোনো লক্ষণ তো নেই, বরং ওর চালচলনে সব সময় বখাটে ভাবই প্রকাশ পায়। মাঝারি উচ্চতার রোগা ল্যাকপ্যাকে মার্কের শরীরের তুলনায় মাথাখানা ছিল বেশ বড়, অনেকটা যশুরে কইয়ের মতন। ওর রূপোর ফ্রেমের চশমার পিছনের উজ্জ্বল খ্যাপাটে চোখজোড়া দিয়ে বিরক্তিকর ভাবে আর চোখে তাকানো, ওর দাঁতের পাটি বাচনভঙ্গি সবকিছু মিলিয়ে ওকে আমার কেমন জানি উদ্ধত আত্মকেন্দ্রিক ছেলে বলেই মনে হয়। কাউকে উত্তপ্ত করবার সমস্ত গুণাবলী মার্কের ভালোই জানা আছে, এবং সেই প্রতিভার প্রকাশ ও অত্যন্ত নিষ্ঠাভরেই করে থাকে। মানুষকে বিরক্ত করতে পারাতেই যেন ওর আনন্দ। সত্যি কথা বলতে কি, ওই বয়সী অন্যান্য বালক বালিকাদের তুলনায় মার্ক খুবই বুদ্ধিমান, কিন্তু ওর কোনো বন্ধু নেই। নিঃসঙ্গতা ও বেশ উপভোগ করে। অ্যাড্রিনডকের ক্যাম্প টোমাহক শুরু হবার দিন কয়েক আগেই শিবিরের ডাইরেক্টর আমায় ফোন করে জানালেন যে মার্ক রাসেলকে তিনি আমার দলে রেখেছেন। অস্বীকার করব না, খবরটা শুনে আমার মনের মধ্যে একটা অজানা আনন্দ অনুভূত হচ্ছিল। আমার মনে হয়েছিল আমি ওকে প্রকৃত সমবেদনা জানাতে পারবো। বিশেষত ওইটুকু বাচ্চা শেষ কয়েক মাস জুড়ে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, সে কাহিনী পুরোটা জানবার পর। অল্প কিছুদিন আগেই ওর বাবা মাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায় কার্বন মনোক্সাইড পয়জনিং এর ফলে মৃত্যু। রাসেল পরিবার ছিল অত্যন্ত অভিজাত ও ক্ষমতাবান। মার্ক ওদের একমাত্র উত্তরাধিকার। পুলিশ এই মৃত্যু রহস্যের কোনো সমাধান করতে পারেনি, যদিও তাদের ধারণা এটা একটা পরিকল্পিত হত্যা। মার্ক ওই দুর্ঘটনায় আকস্মিকভাবে বেঁচে যায়, এবং খবরের কাগজ ও শহরের সমস্ত লোকেরা তার সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। এরপর থেকে মার্ক তার এক মাসির কাছে থাকে। এবছরে তার মাসি তাকে গ্রীষ্মকালীন প্রস্তুতি শিবিরে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছেন, এবং আগামী 1 মাস মার্ক এবং আরো 5 জন সমবয়সী বাচ্চাদের আমার তত্ত্বাবধানে থাকার কথা। আমার মার্ককে অপছন্দ করবার কোনো কারণ ছিল না। আমাদের সব বাচ্চাদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখাটাই দস্তুর। সামার ক্যাম্পে এই গরমের 1 মাস বাচ্চাগুলোকে হাসি খুশি রাখার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আমরাই তো ওদের সাঁতার কাটার, নাচার বা গান গাইবার বা গিটার বাজানোর প্রাথমিক শিক্ষা দিয়ে থাকি। দিনে বেসবল, বাস্কেটবল খেলা অথবা রাতে জ্যোতির্বিদ্যা চর্চা করেই আমাদের আনন্দোচ্ছল দিনগুলো কাটাতে হয়। জ্যোৎস্না রাতে আগুনের চারপাশে বসে পল্লীগীতির মূর্ছনা যে কি মায়াময়, তা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এগুলোই তো একজন শিশুর মনের বিকাশ ঘটায়। এছাড়াও আমাদের অত্যন্ত সহিষ্ণু, সহমর্মী ও সহানুভূতিশীল হতে হয়। কিন্তু 1 সপ্তাহ কাটতে না কাটতেই
আমি মার্ককে ঘৃণা করতে শুরু করলাম। ওইটুকু বাচ্চার প্রতি আমার কিভাবে এতটা বিতৃষ্ণা জন্মাতে পারে সেটা ভেবে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। শুধু আমি নই, আমার ক্যাম্পের প্রতিটা বাচ্চা ওকে অপছন্দ করে, কিন্তু আমি ওকে সবচেয়ে বেশি অপছন্দ করি, কারণ ও এখন আমারই তত্ত্বাবধানে রয়েছে। ক্যাম্পের সবাই যখন নানা রকম কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত, মার্ক তখন হাত পা গুটিয়ে বসে ওর ওই অসহ্য দৃষ্টি আর বিদঘুটে হাসি নিয়ে আমাদের লক্ষ্য করবে। আমি ওকে কোনো দায়িত্ব দিতে গেলেই ও সেখান থেকে পালিয়ে যায়। আমাকে তখন সব কাজ ফেলে ওর পেছন পেছন ছুটতে হয়। আমি ওকে পালিয়ে যেতে দিতেই পারি। ও যদি সত্যি এখান থেকে পালিয়ে যায়, তবে আমার থেকে বেশি খুশি বোধহয় কেউ হবে না। কিন্তু ঠিক তখনই ক্যাম্প ম্যানেজারের সতর্কবাণী মনে পড়ে যায়। কোনো একটা বাচ্চা হারিয়ে গেলে বা কারুর কোনো বিপদ হলে ক্যাম্পেরই একটা স্থায়ী বদনাম হয়ে যাবে। তাই আমাকে সারাদিন মার্কের পিছন পিছন ছুটে বেড়াতে হয়। শয়তান শিরোমণি মার্কের সব কাজই খারাপ তা নয়, কারণ খাবার সময় অন্যান্য বাচ্চাদের মতন খাবার নিয়ে ছোড়াছুড়ি করা বা কেঁচাপ ছুঁড়ে মারার মতন শিশুসুলভ দুষ্টুমি সে কখনোই করে না। বরং ও কাউকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে অত্যন্ত করুণ সুরে বাচ্চাটির বাবা মায়ের মৃত্যু সংবাদ শোনায়। সরল বাচ্চাগুলো অত্যন্ত সহজেই মার্কের সেই মিথ্যা দুঃসংবাদকে বিশ্বাস করে কান্নাকাটি জুড়ে দেয়। শুধু তাই নয়, ব্যাঙ বা গোসাপ ধরে সেগুলোর উপর নির্মম অত্যাচার করে মার্ক ভীষণ পরিতৃপ্তি লাভ করে। এছাড়াও ও মাঝে মাঝেই ক্যাম্পের অদূরে নিভৃতে লুকিয়ে থাকে। এটা ও আমাকে যে ঠিক জ্বালাতন করবার জন্য করে তা নয়, এটাও করে যখন ও অত্যন্ত নিঃসঙ্গ বোধ করে। ওর যখন পরিবারের কথা, বাবা মায়ের কথা মনে পড়ে, বিশেষত বর্ষার দিনগুলোতে ওর এমন মনের ভাব বেশি করে ফুটে ওঠে। বৃষ্টির সময় আমরা সবাই যখন তাঁবুর মধ্যে ঢুকে বসে থাকি, মার্ক তখন গায়ে বর্ষাতি আর পায়ে গামবুট পরে মাথায় মেইন ফিশারম্যানের টুপিখানা চাপিয়ে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে থাকে, ভাবখানা যেন আমার নিষেধের অপেক্ষা করছে। কিন্তু আমি কখনোই ওকে বারণ করি না, কারণ আমি জানি বারণ করে ওকে কোনো লাভ হবে না। আমি জানলা দিয়ে ওর উপর নজর রাখি। ও দিঘির পাড়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর দিঘির জলে বৃষ্টির ফোঁটা ছড়ে পড়া লক্ষ্য করে। বিশ্বাস করুন, সেই সময় ওকে দেখে যে আমি ওর চরম শত্রু, সেই আমারও ওর প্রতি ভীষণ মায়া হয়। এইখানে একটা কথা বলে রাখি, আমাদের এই গল্পের সঙ্গে বিষয়টার একটা সংযোগ আছে। আমি যাকে বলে একজন আদর্শ সামার ক্যাম্প প্রশিক্ষক নই, না, আমি আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে যথেষ্ট নিষ্ঠাবান এবং আমি অত্যন্ত পরিশ্রমীও। কিন্তু প্রশিক্ষক হিসেবে আমার একটা দুর্বলতা আছে, আমি সাঁতার কাটতে পারি না। চাকরির আবেদন করার সময় আমি বিষয়টা গোপন করে গিয়েছিলাম। আমার ক্যাম্প ডিরেক্টরের বিশ্বাস, যে কোনো বিবেচক ব্যক্তি সাঁতার না জানলে প্রশিক্ষকের পদের জন্য আবেদনই করবেন না। কিন্তু এসব তথ্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না। একটা নৌবিহারের পরিকল্পনা করার সময়ই সত্য প্রকাশিত হয়ে পড়ল। অত্যন্ত লজ্জিতভাবে আমি শিবির অধিকর্তাকে বিষয়টা বললাম। আমি তাকে জানালাম, বাচ্চাদের নিয়ে নৌবিহারে যেতে আমার কোনো আপত্তি নেই, তবে যদি কোনো কারণে নৌকো উল্টে যায়, তবে আমাকে ও বাচ্চাগুলোকে উদ্ধার করবার জন্য আমার সাথে যেন কাউকে দেওয়া হয়। যদিও আমি এর পরেও ওই নিসর্গ সুন্দর জলাশয়ে অনেকগুলো নৌবিহার করিয়েছি, সেক্ষেত্রে সবসময়ই
অন্য কোনো প্রশিক্ষকের তত্ত্বাবধানে আমাকে ওই কাজটা করতে হয়েছে। আমি এখন সম্পূর্ণ দিঘিটাকে হাতের তালুর মতো চিনি। আমার এই জলাশয়টা ভীষণ ভালো লাগে, যদিও আমি জানি জল যদি আমার মাথার 1-2 ইঞ্চি উপর দিয়েও বইতে শুরু করে তবে আমি ডুবে মারা যাব। শুধুমাত্র সাঁতার কাটাই নয়, আমার এমন আরো কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন, আমি বাচ্চাদের নিয়ে কোনো নৈশ অভিযান করি না, আমার তাতে অ্যালার্জি হয়ে যায়। ফলে আমাকে রোজগারের জন্য দ্বিগুণ পরিশ্রম করতে হয়। আর এখন আমি মার্ক রাসেলের খপ্পরে পড়েছি। ছেলেটা আমার কাজকে দুর্বিষহ করে তুলেছে। সাধারণ কোনো আনন্দ উত্তেজনা যেন ওকে স্পর্শই করে না। এই আমি এখন এই বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে বাবা মায়ের মর্মান্তিক মৃত্যুই হয়তো মার্ককে এমন করে তুলেছে। ওর এই অবস্থা সাময়িক, সময়ের সঙ্গে সঙ্গে মনের ক্ষতেও প্রলেপ করবে। একদিন মার্ক ঠিক স্বাভাবিক হয়ে উঠবে। কিন্তু গরম শেষ হবার আগেই আমার এই ধারণা সম্পূর্ণ বদলে গেল। আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি মার্কই ওর বাবা মাকে খুন করেছে। আমার এই বিশ্বাসের আদালতে গ্রাহ্য কোনো প্রমাণ আমি দিতে পারবো না। এ আমার নিছকই একটা অনুমান মাত্র, হয়তো খানিকটা পক্ষপাত দুষ্ট, তবে একেবারে অগ্রাহ্য করবার মতো নয়। মার্ক এখন প্রতিদিন দুপুরবেলা একটা নতুন কাজ শুরু করেছে। ও দুপুরের খাবার পর মাথার পিছনে হাত দিয়ে বসে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে থাকে, আর মুখে সব সময় লেগেই থাকে ওর ওই বিদঘুটে হাসিটা। আমার ওর দিকে তাকালেই মনে হয় ও যেন আমাকে কিছু বলতে চায়, এমন একটা কিছু যা ও দীর্ঘদিন মনে চেপে রেখেছে। একদিন রাতের বেলা ঘুমোতে যাবার আগে আমি সবাইকে একটা পুরনো নীতিকথামূলক গল্প শুনিয়েছিলাম, যার সারমর্ম ছিল খুন করে কেউ পার পেয়ে যেতে পারে না, অপরাধীর সবসময় উপযুক্ত শাস্তি হবেই। নীতি কথাটা শোনার পরেই আমি মার্কের দিকে চাইলাম। ও সরাসরি আমার দিকেই তাকিয়েছিল, একখানা ভ্রু বাঁকিয়ে এমন একটা ভাব করে আমার দিকে চেয়েছিল যেন আমাকে প্রশ্ন করতে চাইছে, সত্যিই তাই নাকি? অপরাধ করলে কি ধরা পড়তেই হবে? ওর ভ্রুভঙ্গি দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। তারপর থেকেই আমি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি আমার দলে একজন ঠান্ডা মাথার খুনি আছে। আমার এই ধারণার কথা আমি আমার পার্শ্ববর্তী একজন প্রশিক্ষককে হাসতে হাসতে বলেওছিলাম। সে প্রথমে অবাক হলো, তারপর গুরুত্বহীন বলে উড়িয়ে দিল। তার মতে অতটুকু বাচ্চা অকারণে তার বাবা মাকে মারতে যাবেই বা কেন? আমি অন্যদের কি করে বোঝাবো যে মার্কের মতন খুদে দানবের খুন খারাপি করবার জন্য কোনো কারণ লাগে না? হয়তো বাবা মার কাছে কিছু চেয়েছিল, তারা তা দিতে রাজি হয়নি। পুলিশ কি করে জানবে অতটুকু ছোট্ট বাচ্চা ঠিক কতটা ভয়ঙ্কর শয়তান হতে পারে? ওরা কেউ সেদিনের মার্কের চাহনি দেখেনি, আমি দেখেছি। আমি নিশ্চিত ওর বাবা মায়ের মৃত্যু কোনো কাকতালীয় আকস্মিক দুর্ঘটনা নয়। দিনের শেষে মার্ক একজন 11 বছরের বালক, যার আচার ব্যবহার অনেক ক্ষেত্রেই বেশ অপরিণত। যত দিন কাটতে লাগলো আমার তত বেশি করে মনে হতে লাগলো মার্ক আমাকে যেন কিছু বলতে চায়। সে আমাকে বিশ্বাস করে কথাগুলো বলতে চায় না, বরং আমি ওকে অপছন্দ করি বলেই ও আমাকে কথাগুলো বলতে চায়। আমাকে জানিয়ে ও আমাকে ভয় দেখাতে চায়, ও আমাকে আতঙ্কিত করে মজা লুটতে চায়। এত ছোট বাচ্চার পক্ষে কোনো কথা গোপন করে রাখা সত্যিই বেশ কঠিন, বিশেষত যে কাজে তার নিজের বীরত্ব জাহির করবার সুযোগ আছে তা গোপন করা আরো বেশি কঠিন।
গরমের ছুটির মাঝামাঝি সময়ের মধ্যেই সবাই মার্ককে নিয়ে সব আশা ছেড়ে দিল। এমনকি আমাদের ক্যাম্পের ডিরেক্টরও এতদিনে বুঝে গেছেন মার্কের আচার ব্যবহার সংশোধন করা তাদের পক্ষে সম্ভব নয়। তিনিও যতক্ষণ না পর্যন্ত মার্ক অন্য কোনো ছেলে মেয়েদের উৎপাত করছে ততক্ষণ মার্ককে বিশেষ ঘাটান না। তবে ও যেন ক্যাম্পের চৌহদ্দির বাইরে না চলে যায় সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হয়। একমাত্র আমি এখনো পর্যন্ত মার্কের ব্যাপারে আশা ছাড়িনি। বরং ওর ব্যাপারে আমার সন্দেহ আরো বহু গুণ বেড়ে গেছে। বিষয়টা বুঝতে না পারার মতন বোকা মার্ক নয়, তবে আমার এই সন্দেহ ওর ব্যাপারে অতিরিক্ত কৌতূহল প্রকাশ করাকে ও বেশ উপভোগ করে। আমাদের প্রশিক্ষকদেরও সপ্তাহে একদিন ছুটি থাকে। ওই ছুটির দিনগুলিতে আমি সাত সকালেই ক্যাম্প ছেড়ে অনেক দূরে চলে যাই। কিন্তু আজ তেমন একটা ছুটির দিন হলেও আমার শিবির ছেড়ে যেতে মন চাইছিল না। প্রথমে আমার এই মনোভাবের কারণ বুঝতে পারছিলাম না, এখন বেশ বুঝতে পারছি আমি আসলে মার্ককে একা পেতে চাইছি। কেন আমি জানি না। ওর সাথে তখনই কথা বলা সম্ভব যখন ও নিজে থেকে আমার সঙ্গে কথা বলতে চাইবে। শিবিরের বাইরে ছেলেদের মধ্যে একটা সফটবল প্রতিযোগিতা চলছে। যারা প্রতিযোগিতায় অংশ নেয়নি তারা সাইড লাইনের ধারে বসে চিৎকার চেঁচামেচি করছে। আমি আমার তাঁবুতে বসে ওদের হট্টগোল শুনতে পাচ্ছি। ঠিক তখনই মার্ক আমার তাঁবুতে ঢুকলো। ও আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি তাঁবুর মধ্যে নেই। আমি ওকে বললাম, হ্যালো মার্ক। ও কিছুই বলল না, চুপচাপ নিজের খাটিয়ায় গিয়ে বসে পড়ল। আমি তখন ওকে বললাম, আমার আজকে ছুটির দিন, চলো আজ আমরা একটু একসঙ্গে নৌবিহার করে আসি। ওই জলাশয়ের ধারে অনেকগুলো ভারী সুন্দর দেখার জায়গা রয়েছে। ওর মুখে একটা গভীর চিন্তার ছাপ ফুটে উঠল। ও যেন বুঝতে চেষ্টা করছে আমার নৌবিহারের প্রস্তাবটা শুধুমাত্র মনোরঞ্জনেরই জন্য নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও আছে। ও দীর্ঘক্ষণ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, তাহলে চলো যাওয়া যাক। আমরা দুজনে মিলে দাঁড় টাঙা ডিঙি নৌকোগুলোর সারি থেকে একটাকে পছন্দ করে সেটাকে কাঁধে করে বয়ে দিঘির ধারে এলাম। মার্কি আগে ডিঙিতে উঠল, তারপর আমি ডিঙিটাকে জলে ভাসিয়ে ওটাতে লাফিয়ে উঠলাম। ধীরে ধীরে দাঁড় বাইছি। ইচ্ছা করেই পাড়ের থেকে বেশি দূরে যাচ্ছি না। এক সময় ডিঙি বেয়ে একদম দিঘির মাঝখানে চলে এলাম। দিঘিটা একটা পুরনো স্টিলের ব্রিজের পর থেকেই ক্রমশ সরু হয়ে এসেছে। এখান থেকে অনতি দূরেই পাড়ের সবুজ গাছপালা দেখা যায়। আমাদের আশেপাশে এখন কেউ নেই। এখান থেকে কেউ আমাদের কোনো কথা শুনতে পাবে না। ঠিক তখনই যেন মার্ক কিছু একটা ভেবে অবাক হয়েছে বলে মনে হলো। ও নিজের দু হাত দুদিকে ছড়িয়ে এমন ভাবে নাড়াচাড়া করতে লাগলো যে ডিঙিটা বিশ্রীভাবে দুলে উঠল। আমি আতঙ্কিত হয়ে বললাম, হে মার্ক, কি করছো? ঠিক করে বসো। সে তখন আমাকে প্রশ্ন করলো, তাহলে তুমি সত্যি সাঁতার কাটতে জানো না? না, জানি না। তাই তো তোমাকে সাবধানে বসতে বলছি, নড়াচড়া কম করো। এই বলে আমি আরো জোরে দাঁড় বাইতে লাগলাম। আমি কিন্তু খুব ভালো সাঁতার জানি। কথাটা বলার সময় মার্কের গলার স্বরে একটা অদ্ভুত আত্মতৃপ্তি কাজ করছিল। বেশ কিছুটা অস্বস্তিকর নৈশব্দের পর মার্ক বলল,
তুমি আমাকে সঙ্গে করে নিয়ে এলে কেন? আমার কয়েকদিন ধরেই মনে হচ্ছিল তুমি আমাকে কিছু একটা বলতে চাইছো, যেটা সবার সামনে বলতে পারছো না। আমি তোমাকে কি বলবো? সে আমি কি জানি, আমার জাস্ট মনে হলো। তার মানে তুমি ভাবছো আমি তোমাকে একটা কিছু বলতে চাই? যদি তুমি আমাকে বিশ্বাস করো একমাত্র তখনই বলবে। ওহো, আমি তোমাকে বিশ্বাস করি। ওর কথা বলার স্বরে এমন একটা ভাব ছিল যে শুনতে ভারী অবাক লাগে। ও তারপর আবার বলল, বলো তুমি কি জানতে চাও? এই প্রশ্নের কি জবাব আমি দেব? এরকম সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য আমি নিজেই প্রস্তুত ছিলাম না। অথচ মার্ককে দেখো, নিশ্চিন্তে বসে আমার দিকে তাকিয়ে আমার প্রশ্নের জন্য অপেক্ষা করছে। আমি আরো কিছুক্ষণ নীরবে দাঁড় বাইলাম। ঠিক বুঝে উঠতে পারছি না ওকে কি প্রশ্ন করা উচিত হবে। তারপর সরাসরি জিজ্ঞাসা করলাম, আমি তোমার বাবা মায়ের মৃত্যুর ব্যাপারে জানতে চাই। মার্ক মাথা ঘুরিয়ে অনতি দূরের বনানীর দিকে চাইল। ওর মুখে একটা তিতকুটে হাসি ফুটে উঠেছে। ও এতটুকু অপ্রস্তুত হয়েছে বলে আমার মনে হলো না। অত্যন্ত নির্বিকার ভাবে ও জানতে চাইল, কেন? নিছকই কৌতূহল। আসলে ওই দুর্ঘটনার পিছনে এমন অনেক রহস্য আছে যা কেউ জানে না। সে কি, তুমি পুলিশকে সব কথা বলনি? মার্ক এবারে একটু নড়ে চড়ে বসল। ওর মুখ উত্তেজনায় লাল হয়ে উঠেছে। এরপর আমার দিকে ঝুঁকে বলল, পুলিশ? পুলিশ কিছুই জানে না? তুমি কি জানতে চাও? কি করে সেদিন শোবার ঘরে কার্বন মনোক্সাইড ঢুকলো? এখন আর ওকে দেখে একদমই বাচ্চা ছেলে বলে মনে হচ্ছে না। ভয়ঙ্কর বিকৃত মনস্ক কিছু একটা যেন নৌকোয় আমার সামনে বসে আছে। আমি চুপ করে জলের দিকে চেয়ে দাঁড় বাইতে লাগলাম। মার্ক আবার বলল, পুরো ব্যাপারটা একদম জলের মতো সোজা। আমি বাবা মা ঘুমিয়ে পড়ার পর শোবার ঘর থেকে বাইরে বেরোলাম। তারপর গাড়ি চালিয়ে, জানো আমি গাড়ি চালাতে জানি। গাড়িটাকে আমাদের বেডরুমের জানলার কাছে নিয়ে গেলাম। তারপর গাড়ির মোটরটাকে চালিয়ে রেখে একটা লম্বা পাইপ এক প্রান্তে গাড়ির এক্সস্টের সাথে লাগিয়ে অন্য প্রান্তটা ভেন্টিলেটরের মধ্যে দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। ব্যাস, তারপর সবকিছু শেষ হয়ে গেলে গাড়িটাকে আবার জায়গা মতো রেখে নিজের ঘরে গিয়ে সব জানলা খুলে শুয়ে পড়লাম। তুমি এমন কাজ করলে কেন? ওদের আমি পছন্দ করতাম না। কথাটা বলবার সময় মার্কের গলায় একটা বিরক্তি ফুটে উঠল। এবারে মার্ক ওর সেই অসহ্য দৃষ্টি নিয়ে আমার দিকে চাইল। আমাকে উদ্দেশ্য করে ও বলল, তোমার যা জানার ছিল জানা হয়ে গেছে, এবারে তুমি কি করবে? আমি জানি না। আমি দাঁড় টানা বন্ধ করে দিলাম। ডিঙিটা স্থির জলের উপর ভেসে আছে। এখান থেকে দুদিকের পাড়েরই দূরত্ব অন্তত 50 গজ। মার্ক অত্যন্ত শীতল কণ্ঠে বলল, সবকিছু জেনেও তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ আমি আর 2 সেকেন্ডের মধ্যেই নৌকোটাকে উল্টে দেব, আর তুমি জলের মধ্যে ডুবে যাবে। এবং ও সেটাই করলো। একজন বাচ্চার পক্ষে এই হালকা ডিঙি নৌকোগুলো উল্টে দেওয়া সম্ভব। মার্ক শরীরে একটা অদ্ভুত মোচড় দিয়ে ডিঙিটাকে উল্টেই দিল। আমরা দুজনেই জলে গিয়ে পড়লাম। মার্ক জলে পড়েই সাঁতার কাটতে শুরু করলো। ও সত্যিই মাছের মতো সাঁতার কাটতে পারে। জল কেটে ও পাড়ের দিকে এগিয়ে চলল। আমি ওর খিলখিলে হাসি শুনতে পেলাম। কিন্তু মুহূর্তেই ওর সব হাসি থেমে গেল।
যখন ও দেখতে পেল আমি কোমর জলে দাঁড়িয়ে আছি, ব্রিজের 100 ফুট দূরে এই জায়গাটায় দিঘির গভীরতা ভীষণ কম। মার্কের সেটা জানার কথা নয়, কিন্তু আমি জানি। আমি এই দিঘির প্রতিটা কোণার গভীরতা জানি। ও যদি ব্রিজের তলায় ডিঙিটাকে উল্টে দিত তাহলে রাসেল পরিবারের মৃত্যু রহস্যে কোনোদিনই জবনিকা পড়তো না। মার্ক রাসেল এমন জায়গায় থাকতো না যেখান থেকে সে আর কখনো কারুর ক্ষতি করতে পারবে না। আর আমি তাহলে দিঘির জলের গভীরে ডুবে যেতাম। আপনারা এতক্ষণ শুনছিলেন মার্কিন সাহিত্যিক ডোনাল্ড হোনিং এর লেখা জার্নি উইথ এ মার্ডার। অনুবাদ, গল্প পাঠ ও পরিচালনায় আমি তুনির। আবহ সঙ্গীত ও সম্পাদনা পল্লব। পোস্টার ডিজাইন টিম গল্প কল্প রহস্য। কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর প্লিজ, যদি এখনো আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন। আগামী সপ্তাহে আমরা আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। গল্প এখানে অল্প নয়।